পরমাণু অস্ত্রের বিস্তার প্রতিরোধ এবং কখনোই যেন কোনো পরমাণু যুদ্ধ না হয় তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য। বাংলাদেশে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? মৃত্যু যদি কমও হয়, আমাদের রোগী যদি সংখ্যায় বেড়ে যায়, আমাদের হেলথ সিস্টেমের উপর একটা প্রেশার তো পড়বে। অনেকে আক্রান্ত হলে হসপিটালাইজেশনের একটা প্রপোর্শন বাড়বে। হসপিটালাইজেশন বাড়লে এই যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপটা বাড়বে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরিকল্পনা বাস্তবায়নে কতদূর এগিয়েছে সরকার? থাকবে ফোন ইন। এসব নিয়ে আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ বিরল এক যৌথ বিবৃতিতে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং কখনোই যেন কোনো পরমাণু যুদ্ধ না হয় তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। এই ৫টি দেশ হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এবছরের শেষে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরমাণু চুক্তিগুলোর যে পর্যালোচনা হবে তাতে এই ৫টি দেশ যুক্ত থাকবে। বিবৃতিতে ৫ দেশ বলেছে, পরমাণু যুদ্ধে কখনোই কেউই বিজয়ী হতে পারবে না। তুরস্কে বার্ষিক মুদ্রাস্ফীতির হার এখন বেড়ে ৩৬% ছাড়িয়ে গেছে, যা গত ২ দশকের মধ্যে সর্বোচ্চ। পরিবহন ব্যয় বেড়েছে অর্ধেকেরও বেশি। অন্যদিকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে ৪০% বেশি। গত বছর তুরস্কের মুদ্রা লিরার মূল্যমান প্রায় অর্ধেক কমে গেছে। ভারতে ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত বয়স্কদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়ার সুযোগ উন্মুক্ত হওয়ার পর প্রথম কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ কিশোর কিশোরী টিকা নিয়েছে। ভারতে অমিক্রন ভ্যারিয়েন্টের কারণে এ সপ্তাহে সংক্রমণের রেকর্ড পরিমাণ বৃদ্ধি ঘটেছে। গত রোববার শেষ হওয়া সপ্তাহটিতে ১,৩০,০০০ নতুন সংক্রমণ ধরা পড়েছে, যা ছিল আগের তুলনায় প্রায় ৩ গুণ। সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে মুম্বাই ও দিল্লিতে। ব্রাজিল থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো আজ ভোরবেলা তলপেটের কিছু সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬৬ বছর বয়স্ক মিস্টার বোলসোনারোকে সাও পাওলো শহরের ভিলা নোভা স্টার হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানকার ডাক্তাররা এখন সিদ্ধান্ত নেবেন যে তার অস্ত্রোপচার করাতে হবে কিনা। ৬ মাস আগে মিস্টার বোলসোনারো এই একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ব্রিটেনের রাস্তায় চালকবিহীন গাড়ির প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। ফেচ নামের একটি অ্যাপের মাধ্যমে লোকজন এই গাড়ি ডাকতে পারবেন। এরপর চালকবিহীন গাড়ি তাদের কাছে পৌঁছে যাবে, যেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে একজন দূর থেকে নিয়ন্ত্রণ করবেন, গাড়ির ওপর বসানো ক্যামেরায় রাস্তার ছবি দেখে। বিশ্বের কোনো উন্মুক্ত রাস্তায় এ নিয়ে দ্বিতীয়বার চালকবিহীন গাড়ি চালানো হচ্ছে পরীক্ষামূলকভাবে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনার আওতায় বদলে যাবে কারিকুলাম, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন এবং পরীক্ষা ব্যবস্থা। করোনা ভাইরাসের মহামারীর সময় পরপর ২ বছর বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশে শ্রেণীকক্ষে পাঠদান। এমন প্রেক্ষাপটে এসব পরিবর্তন বাস্তবায়নে কতটা এগিয়েছে সরকার? ঢাকা থেকে শুনুন শাহনাজ পারভিনের রিপোর্টে। তৃতীয় শ্রেণী থেকে কোনো বার্ষিক পরীক্ষা থাকবে না। নবম দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ থাকবে না। এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপরে। প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এরকম অনেক ধরনের পরিকল্পনা সম্পর্কে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু তার জন্যে কতটা সফলভাবে কাজ সামনে এগুচ্ছে সে নিয়ে প্রশ্ন রয়েছে। চট্টগ্রাম নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার জানিয়েছেন, পরিকল্পিত নতুন কারিকুলাম সম্পর্কে তাদের কাছে জরিপের জন্য কর্মকর্তারা এসেছিলেন। এরপর বিষয়টি নিয়ে কোনো ধরনের নির্দেশনা তারা এখনো পাননি। আমরা তো এই শিক্ষাবর্ষ আগের এই অনুযায়ী হচ্ছে 2022 সালটাও। আমাদের এখানে জরিপের জন্য এসেছিলেন এনসিটিভি থেকে, যে ওনারা কারিকুলাম চেঞ্জ হচ্ছে, তো এই জন্য আমাদের শিক্ষকদের মতামত হচ্ছে নিয়েছেন আর কি। আমরা শুনেছি যে 22 সালের পরে আমাদের কারিকুলাম চেঞ্জ হবে, এটা আমরা জেনেছি শুনেছি, কিন্তু আমাদের ওরকম নির্দেশনা বা আমরা কোনো চিঠিপত্র এখনো ওরকম পাইনি।
এর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণে 2010 সালে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল। 2012 সালে প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষাক্রম পরিমার্জন করা হয়েছিল। সাধারণত 5 বছর পর পর শিক্ষাক্রম পরিমার্জন করা হয়, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে অনেক সময় লেগেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সৈয়দা আতিকুন নাহার বলছেন, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় যেসব পরিবর্তন সরকার পরিকল্পনা করেছে তা বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই এখনো সামনে এগোয়নি। তিনি বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ, যা এখনো শুরু হয়নি। যেমন দেখেন, আমাদের স্কুলগুলোতে সায়েন্স আর্টস কমার্স ক্লাস 9-এ শিক্ষার্থী উঠবে, সেখানে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষকদেরকে নেওয়া হয়। তো এখন যেহেতু আমাদের ক্লাস 9-10-এ সায়েন্স আর্টস কমার্স থাকবে না, সুতরাং শিক্ষক নিয়োগের একটা বড় বিষয় আছে। যে শিক্ষক কমার্সের জন্য নিয়োগপ্রাপ্ত আছেন, ক্লাস 9-10-এ ক্লাস তাদের সেখানে কি হবে, সায়েন্সের বা আর্টসের শিক্ষকদের কি হবে, এই জায়গাটার একটা সিদ্ধান্তের বিষয় আছে। তারপর শিক্ষক প্রশিক্ষণের বিষয় আছে, কারিকুলামটি ডিসেমিনেশনের বিষয় আছে। যেহেতু আমরা ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় গার্ডিয়ানকে রাখছি, কমিউনিটি পিপলকে রাখছি, তারপর স্কুল প্রশাসনের সাথে উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, শিক্ষা অফিস আছে, তাদের প্রশিক্ষণের বিষয় আছে, তাদের জানার বিষয় আছে। হ্যাঁ, এই সব জায়গাগুলো আসলে মিট আপ কিভাবে করছে এইটা আমরা এখনো আসলে পরিষ্কার না। ওদিকে একটি পরিমার্জিত কারিকুলামের প্রস্তাবিত খসড়ায় গত বছরের সেপ্টেম্বরে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাতে বইয়ের ধরন ও পরীক্ষা পদ্ধতিতেও ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে মোট নম্বরের 60% মূল্যায়ন হবে শ্রেণীকক্ষে, বাকি 40% নম্বরের মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষায়। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল মিলিয়ে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিষয়ে সরকারের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, এই বছরই এই নতুন কারিকুলামের পাইলট শুরু হওয়ার কথা রয়েছে। পাইলটিং করা হচ্ছে 100টা স্কুলে অ্যাক্রস দ্য কান্ট্রি, 100টা স্কুল। এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট স্যাম্পল সাইজ। যারা স্ট্যাটিস্টিশিয়ান আছেন তারা ওইভাবে করে স্ট্রাকচার করছেন পাইলটিংটা, সো দ্যাট আমরা এখান থেকে দ্রুত অ্যাজ উই গো আমরা শিখতে পারি আর কি। পাইলটিং কার্যক্রমটা হয়ে গেলে যেটা হবে যে আমরা একটা চিত্র পাবো যে আমার টার্গেটেড যে অবজেক্টিভ চেঞ্জেস যেগুলো আসার কথা সেগুলো কিভাবে রোল আউট হবে। আমি যে চাইলেই যে সবকিছু পরিবর্তন করতে পারবো কম সময়ের মধ্যে, তাও কিন্তু না। যদিও 2021 সাল থেকেই নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হওয়ার কথা ছিল, তবে করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে যায়। এরপর ধাপে ধাপে পরিপূর্ণ বাস্তবায়নে যেতে চায় সরকার। মিস্টার চৌধুরী বলছেন, বাংলাদেশে কারিকুলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের বই লেখার দক্ষতা সম্পন্ন ব্যক্তির অভাব তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ঢাকা থেকে শাহনাজ পারভীন। বাংলাদেশে সর্বশেষ 24 ঘণ্টায় সারা দেশে 674 জন করোনা ভাইরাসে সংক্রমিত মানুষ শনাক্ত হয়েছেন বলে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সংখ্যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে প্রতিবেশী ভারতে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়া ইতিমধ্যে নানা রকম বিধিনিষেধ জারি করা হয়েছে, কিন্তু বাংলাদেশে নতুন করে ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়া এবং বিস্তার ঠেকাতে কী প্রস্তুতি নেওয়া হয়েছে, খোঁজ নিয়েছেন সৈয়দা আক্তার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী আজকে পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত 10 জন রোগী শনাক্ত হয়েছেন। কিন্তু সত্যিকার অর্থে ঠিক কতজন মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা নিশ্চিতভাবে জানার উপায় নেই, কারণ জিনোম সিকোয়েন্সিং ছাড়া সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আর জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থা দেশে খুবই সীমিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখন যেহেতু বাংলাদেশে চলাচলে বিধিনিষেধ শিথিল অবস্থা চলছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানাদির ওপর থেকে কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে, সে কারণে বাংলাদেশে দ্রুত ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত মানুষের সংখ্যা দেশে হাতে গোনা হলেও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত মানুষ চিহ্নিত করার ব্যবস্থা বাড়ানো দরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মাহফুজা রিফাত বলছেন, অমিক্রন ছড়িয়ে পড়লে তা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর বড় চাপ সৃষ্টি করবে। যদি সংখ্যায় বাড়ে রোগী, মৃত্যু যদি কমও হয়, আমাদের রোগী যদি সংখ্যায় বেড়ে যায়, আমাদের হেলথ সিস্টেমের উপর একটা প্রেশার তো পড়বে। অনেকে আক্রান্ত হলে হসপিটালাইজেশনের একটা প্রপোর্শন বাড়বে। হসপিটালাইজেশন বাড়লে এই যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপটা বাড়বে। সেই জায়গাগুলোতে কিন্তু ভীতি বা উদ্বেগের ব্যাপারটা আসলে। এদিকে ভারতের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে 2রা জানুয়ারি থেকে নানা রকম বিধিনিষেধ জারি করা হয়েছে, কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের পথগুলোতে, বিশেষ করে সীমান্তবর্তী জেলাতে বাংলাদেশের পক্ষ থেকে এখনও সতর্কতা বাড়ানো হয়নি। চাঁপাইনবাবগঞ্জ এবং যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সাথে কথা বলে বিবিসি এ তথ্য জানতে পেরেছে। কিন্তু কয়েক মাস আগে যখন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে দৈনিক শনাক্ত এবং মৃত্যুর হার বেড়েছিল,
তখন দেশের সীমান্তবর্তী জেলাগুলোর মানুষেরাই শুরুতে বেশি আক্রান্ত হয়েছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলছেন, কয়েক মাস সংক্রমণ কম থাকায় মানুষ স্বাস্থ্যবিধি সেভাবে মানছে না। মানুষ এখন অনেক জিনিসটা অবহেলা করে, আগের মতো আর মাস্ক পরে না, একটু নেগলেক্টেড ভাব হয়ে গেছে। এইটার মাধ্যমে খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, যেহেতু বিভিন্ন দেশে যে এটা সংক্রমণ ছড়াচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এটা সংক্রমণের হারটা অনেক বেশি। বলা হচ্ছে যে এটা সিভিয়ারিটিটা অত বেশি না, কিন্তু সংক্রমণের হারটা খুব বেশি। এই কারণে এটা আমাদের দেশে এখন খুবই দ্রুত ছড়ানোর সম্ভাবনা আছে। আর যেহেতু ইন্ডিয়াতে হয়েছে, আর আমাদের দেশের সাথে ইন্ডিয়ার বর্ডার 3 দিক দিয়েই, যে কারণে এটা থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। এখন মানুষকে যথাযথভাবে মাস্ক ব্যবহার করা, তারপরে স্যানিটাইজার ব্যবহার করা বা সামাজিক দূরত্ব মেনটেন করা, এই জিনিসগুলো আবার মেনে চলতে হবে এবং ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। এদিকে নভেম্বরের শেষে সরকার অমিক্রনের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে প্রস্তুতি হিসেবে ভ্রমণ নিয়ন্ত্রণ, কোভিড টেস্ট বাড়ানো, জনস্বাস্থ্য উদ্যোগ গ্রহণ এবং প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কর্মকর্তারা বলছেন, সেজন্য ডিসেম্বর মাসে সরকার দেশের 64 জেলার সিভিল সার্জনদের কাছে 15 দফা নির্দেশনা পাঠিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জেদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, অমিক্রন সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরের 28 তারিখ থেকে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। যারা সংক্রমণের আশঙ্কায় বেশি থাকে, যেমন স্বাস্থ্যকর্মী বা অন্য সম্মুখ সারির যারা কর্মীরা রয়েছেন, তাদের বুস্টার ডোজে টিকা তাই নিয়ে এসেছে। এটা কিন্তু আমাদের এই ওমিক্রনের একটা ওমিক্রন যেহেতু বিভিন্ন দেশে বিস্তার লাভ করছে সেই কারণে দেওয়া হচ্ছে। আর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই, সেই জায়গাটাতে অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে। আমরা সেই জায়গাতেই কাজ করছি, নতুন পরিকল্পনা করার আসলে কিছু নেই। এছাড়া আমাদের হাসপাতালের প্রস্তুতিটা যাতে পূর্ণ থাকে সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি, যে যদি কোনো কারণে সংক্রমণ বাড়ে সেক্ষেত্রে তো হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়বে, হাসপাতালগুলো যাতে তৈরি থাকে সেই বিষয়টা আমরা মনিটর করছি। গত বছর এই সময়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণ অনেক কম ছিল, ফলে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে শীতে সংক্রমণ বাড়বে না। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এই ধারণা দূর করে মানুষকে সতর্ক করার জন্য সচেষ্ট করতে হবে সরকারকে। ঢাকা থেকে বিবিসির সায়েদা আক্তারের রিপোর্ট। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে রয়েছেন সহকর্মী শাহনাজ পারভীন। ধন্যবাদ মোয়াজ্জেম। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ এবং করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের নানা প্রশ্নের জবাব দিতে আমাদের অনুষ্ঠানে রয়েছেন ঢাকার ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রওশনারা খানম। শুরুতেই তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। ডক্টর রওশনারা খানম, আপনার কাছে প্রথম প্রশ্নটি করছেন খুলনা থেকে শ্রীমতী রয়। হ্যালো। জি, শ্রীমতী রয়, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম শ্রীমতী রায়, আমি খুলনা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার শ্বশুর মশাই প্রায় 70-80 বছর বয়স, তার সে শ্বাসকষ্টের রোগী আর কি। এখন কিছুদিন যাবৎ তার এই সমস্যাটা দেখা যাচ্ছে, সে খুবই অসুস্থ। আর এই যে শোনা যাচ্ছে ওমিক্রন নামে যে ভেরিয়েন্টটা দ্রুতভাবে ছড়াচ্ছে, আমরা এই অবস্থায় আমার সেই শ্বশুর মশাইয়ের কিভাবে তার সেফটির ব্যবস্থা করতে পারি, এইটার বিষয়ে আমার একটু জানার ছিল, যে আমরা কি সাবধানতা অবলম্বন করব তার বিষয়ে। ডক্টর রওশনারা খানম, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা শ্রীমতী রয়, আপনার শ্বশুর মশাই যেহেতু ধরেই নিচ্ছি উনি একটু এল্ডারলি, শ্বাসকষ্টের রোগী, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এতদিন পর্যন্ত আমরা যেভাবে করোনা ভাইরাসকে প্রতিরোধ করে এসেছি, যে অভ্যাসগুলো আমরা গড়ে তুলেছি, ঠিক সেগুলোই মেনটেন করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে যে বারবার হাত ধোয়া, একটু ডিস্টেন্স মেনটেন করা, খুব কনজেস্টেড প্লেসে বা এক জায়গায় অনেকজন এক জায়গায় একসাথে না হওয়া, হাঁচি কাশি সর্দি হলে খুব তাড়াতাড়ি, খুব আর্লিয়েস্ট ফেজেই হচ্ছে যে কোভিড টেস্ট করে ফেলা, এইগুলো যা শিখেছি এতদিন সেটাই আমরা অ্যাপ্লাই করব। কারণ ওমিক্রন কিন্তু নতুন কোন অসুখ না, এটা জাস্ট করোনা ভাইরাসেরই একটা ভেরিয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে হয়তোবা আশা করছি যে আপনার শ্বশুরমশাইয়ের 2টা টিকার ডোজই কমপ্লিট হয়েছে, আর রিসেন্টলি কিন্তু আমাদের এখানে আবার বুস্টার ডোজও চালু হয়ে গিয়েছে। সো আর নির্দিষ্ট সময়ে বুস্টার ডোজের SMS পেলে সেটাও এনশিওর করে ফেলবেন। আলাদা করে আতঙ্কিত হওয়ার কিছু নয়, তবে একটু সাবধান হতে হবে আর কি।
ডক্টর রওশনারা খানম, আমরা যেটা অনেক সময় করি যে যারা ইয়াং পপুলেশন বাইরে যায় তারা অনেক সময় ঘরে গিয়ে এই ধরনের বয়স্ক লোকদের খুব কাছে গিয়ে বসে পড়ে, দাদু মশাই বা নানু মশাই যেই হোক না কেন, সেটা আমাদের করা উচিত কিনা? অবশ্যই উচিত না, কারণ হচ্ছে আমরা কিন্তু ক্যারি করে নিয়ে আসি। সাফারার হয় ইউজুয়ালি এল্ডারলিরা, কিন্তু ইয়াংরা যেহেতু বেশি বাইরে যাচ্ছে, সাবধানতা শুরু হবে আসলে যারা বাইরে যাচ্ছে তাদের, মানে তাদের কাছ থেকে আর কি। ফিরে এসে আমরা ঠিক আগে প্রথম দিকে যেভাবে সবাইকে সচেতন করতাম যে তাড়াতাড়ি ফিরে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলতে হবে, প্রয়োজনে গোসল করতে হবে, হাত স্যানিটাইজ করে নিতে হবে, যেগুলো বাইরে নিয়ে যাওয়ার জিনিস সেগুলো একদম একটু আলাদা রাখতে হবে, সবই মেনটেন করতে হবে। এখন পর্যন্ত ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নয়, তবে একটা ব্যাড নিউজ হচ্ছে যে ওমিক্রন কিন্তু ছড়ানোর দিক থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট বা আগের যে ভ্যারিয়েন্ট গুলো আমরা হ্যান্ডেল করেছি তার চেয়ে একটু বেশি ছড়ায়। তবে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা বলছে এখন পর্যন্ত যে এটা অসুখের সিভিয়ারিটি বা অসুখের তীব্রতাটা একটু কম হয়, বাট ছড়ায় অনেক বেশি। সো আমরা ছড়ানোটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবো সবসময়। এবারে ঢাকা থেকে যোগ দিচ্ছেন হাসিনা আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাসিনা আক্তার সুমি, ঢাকা থেকে বলছি। আমার এই শ্বাসকষ্টটা প্রায় 8-10 বছর হয়ে গেছে। এর ভিতরে আমি অনেক চিকিৎসাও করছি, সব ধরনের চিকিৎসাই আমার মধ্যে চলছে, সাবধানে চলাফেরা সবকিছুই করা হয়। কিন্তু ইদানিং আমার শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায়, মাঝে মধ্যে আমি ওষুধ খাওয়ার পরেও আমার শ্বাসকষ্ট কন্ট্রোলে আসে না, এমনও অবস্থা হয়। তো এই জন্য আসলে আমি যে নিয়ম পালন করতাম সেটা তো একসময় কাজে লাগতো, এখন কাজেই লাগে না এমন মনে হয়। আর এটা থেকে নির্মূল হওয়ার, একেবারে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় কি আছে কিনা? আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই, আপনার শ্বাসকষ্টের কারণটা কি? এ পর্যন্ত আপনাকে ডাক্তার সাহেব কি বলেছে যে কেন শ্বাসকষ্ট হচ্ছে? আসলে শ্বাসকষ্ট তো একটা উপসর্গ, এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি কি আপনার কারণটা জানেন? না, আমার কারণটা হচ্ছে আমি একসময় জব করতাম, তো আমি সকাল ভোরেই বাইরে বের হতে হতো। তো গাড়ি দিয়ে যাওয়ার সময় হয়তো গোসলের পর চুল ভিজা থাকতো, এইভাবে ঠান্ডার মধ্যে যাওয়া আসা করতে করতেই হঠাৎ আমার শ্বাসকষ্ট হয়ে যায়। আর আমার এটা অনেকটাই বংশগত বলা যায়, আমাদের বংশে অনেকেরই এই শ্বাসকষ্ট রোগটা আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিতে পারি যে আপনার হয়তো ব্রঙ্কিয়াল অ্যাজমা বা এই ধরনের কিছু হবে, কারণ আপনি কথা বলার সময় দেখলাম একবার গলা খাকারি করার চেষ্টা করলেন। সো আসলে অনেকগুলো ওষুধ আছে, আপনি এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি মনে করে নিচ্ছেন আগে যে ওষুধগুলো ছিল সেটা দিয়ে আমার কেন এখন ভালো হচ্ছে। তো বাজারে যেহেতু অনেক আছে, আপনিও হয়তো বা করতে হবে, আপনি যে মেডিসিন গুলো ব্যবহার করেন বা যে ওষুধগুলো ব্যবহার করেন, একই ওষুধ হয়তো বা একই, যেমন অ্যান্টিহিস্টামিন আমরা একটু ঘুরে ঘুরে একটু ডিফারেন্ট টাইপের দেওয়ার চেষ্টা করি, একই রিসিপ্ট সবসময় ভালো কাজ করে না। আপনার ডক্টরের সাথে কথা বলে নেন। আর মেডিসিন অনেক আছে, সুতরাং এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। লাইফস্টাইলের ব্যাপারে একটু জোর দেন, যেমন আপনি নিজে যেমন বললেন যে ঠান্ডায় এক্সপোজ হলে বা মানে ভেজা চুলে আপনার কাশি বা শ্বাসকষ্ট এরকম শুরু হয়ে যায়। সো এখন তো ঠান্ডা চলছে, সবচেয়ে পিক আওয়ার আপনাদের যারা শ্বাসকষ্টের রোগী তাদের। সো একটু সাবধান, লাইফস্টাইল যেখানে যতটুকু করা আছে একটু সুন্দরভাবে করার চেষ্টা করেন আর রিভিউ করেন। আপনার প্রেসক্রিপশন, আপনার ওষুধের তালিকাটা রিভিউ করলে হোপফুলি আপনি ভালো হয়ে যাবেন। অ্যাজমা থেকে ফ্যামিলিতে যেহেতু রান করছে, পুরোপুরি পরিত্রাণ পাবেন কিনা এই মুহূর্তে বলতে পারছি না, তবে নিয়মিত ওষুধ ব্যবহার করলে এটা কিন্তু একদমই কন্ট্রোলে থাকে। ডক্টর রওশনারা খানম, আপনার সংযোগটি মাঝে মাঝেই পড়ে যাচ্ছে, শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই বিষয়ে। সাতক্ষীরা থেকে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিমু আক্তার। জি, ধন্যবাদ। ম্যামের কাছে আমার দুইটা বিষয়ে জানার আছে যে অমিক্রন তো এই যে নতুন ভেরিয়েন্ট করোনার শুরু হওয়ার প্রথম দিকে দেখা গিয়েছিল যে যারা অ্যাজমা, শ্বাসকষ্ট কিন্তু বক্ষব্যাধিতে ভুগছে তাদের জন্য এটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। ও করোনা সব ভেরিয়েন্টই তো, অমিক্রন কতটা ঝুঁকিপূর্ণ অ্যাজমা শ্বাসকষ্টের জন্য? আর অ্যাজমা শ্বাসকষ্ট যাদের আছে তারা এটা থেকে কিভাবে এক্সট্রা কেয়ার নিতে পারে, মানে তাদের কতটুকু প্রোটেক্ট থাকা উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওমিক্রনটা তো একটা ভেরিয়েন্ট শুধু। এখন পর্যন্ত আমরা যতটুকু ওমিক্রন সম্পর্কে ইনফরমেশন পেয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি স্প্রেড করার ক্ষমতা বা ছড়িয়ে ক্ষমতাটা খুব বেশি, তবে সিভিয়ারিটি বা অসুখের তীব্রতার ব্যাপারে অতটা বেশি না বলে এখনকার পর্যন্ত এসছে।
ব্রঙ্কিয়াল অ্যাজমা, শ্বাসকষ্ট এই ধরনের যে রোগীরা আছেন তাদের জন্য আসলে প্রথম থেকে আমরা বলে আসছি করোনা ভাইরাস দিয়ে মানে অ্যাটাকড হওয়া বা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া আলাদা কোনো ঝুঁকি না। তবে এই ধরনের রোগীগুলো আমাদের এক্সপেরিয়েন্স বলে যদি করোনায় আক্রান্ত হন তাহলে তাদের সাধারণত উপসর্গগুলো একটু তীব্রতর হয়, রোগীর সাফারিংসটা একটু বেশি হয়। সো আলাদা করে আবারও বলছি যে প্যানিকড হওয়া বা আতঙ্কিত হওয়ার মতো কিছু না। আমরা এখন পর্যন্ত যে লাইফস্টাইল, যে হেলথ হাইজিন গুলো শিখেছি যে কিভাবে করোনা ভাইরাসকে প্রোটেক্ট করব, আমরা সেগুলোই আসলে প্র্যাকটিস করব। এডিশনাল সুবিধা বলতে আমরা একটা যোগ করতে পারি যে আমাদের তো এখন অনেকাংশেই ঢাকা শহরের আমার কাছে মনে হয় যে বেশ ভালো নাম্বার, মানে বেশ সংখ্যক একজন পপুলেশনেরই হচ্ছে আমরা ভ্যাকসিন দিয়ে ফেলেছি এবং বুস্টার ডোজ আলহামদুলিল্লাহ শুরু করেছে। সো যার যেখানে সুযোগ আছে বুস্টার ডোজ বা ভ্যাকসিনেশনের জন্য অবহেলা না করে সেটাকে এনশিওর করার জন্য। আর আলাদা করে আতঙ্কিত হওয়ার কিছু নাই আসলে, সে ঘুরে ফিরে একই কথা, এটা করোনা ভাইরাসই, এটা আমরা এতদিন পর্যন্ত যেভাবে হ্যান্ডেল করেছি সেভাবেই করব। এবারে খুলনা থেকে যোগ দিচ্ছেন তোতা মিয়া। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমি ছোট সময় থেকে আমার গলা খুসখুস করতো, আমি কাশি দিতাম, কিন্তু আসলে ইদানিং কিছুদিন এই 2-1 বছর হলো ঠান্ডা লাগলে আমার তখনই শ্বাস প্রশ্বাসের চাপ দেয়, দম আসতে পারে না, দম ছাড়তে পারি না। কিন্তু এই মাঝে মাঝে আমি প্রতিদিন একটা করে কাশের ট্যাবলেট খাই, বোনাস। এই খালি কোন রকমের তুই থাকে, আবার শেষ রাত্রির দিক আবার রকমের মানে চাপ দেয়। এই হলো অবস্থা, আমি কি করতে পারি ভাই, ডাক্তারের কাছে আমার জিজ্ঞাসা। হ্যাঁ তোতা সাহেব খুলনা থেকে, যেটা হচ্ছে আপনার ছোটবেলা থেকে তার মানে একটু অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে বোঝা যাচ্ছে। আপনি তো একটা মাত্র ওষুধের কথা বললেন, আমরা অ্যাজমার যে ট্রিটমেন্ট করি বা যে স্তরে স্তরে ভাগ করে বা লেভেলে ভাগ করে যে আমরা করি, আপনি যে ওষুধটা ব্যবহার করেন একদম প্রথম স্তরে ব্যবহার করা ওষুধ। আপনার সামনে অনেকগুলো স্কোপ এখনো ফাঁকা, অনেকগুলো স্কোপ আপনি ব্যবহার করতে পারবেন। অনেক ওষুধ আছে যেগুলো আপনাকে প্রিভেন্ট করবে। আমরা অনেক কিছু ওষুধ ব্যবহার করে রাখি যেটা পেশেন্টকে প্রিভেন্টিভ একটা রোল প্লে করে ওষুধগুলো, যেগুলো অসুখের অ্যাটাকটা আপনার যে শ্বাসকষ্টের বা বুকের চাপ এটা হতেই দেবে না। আর যদি হয়েও থাকে সেইখানে আমরা কিছু ওষুধ দিয়ে রাখি যেটা আপনাকে রিলিফ করবে কষ্ট থেকে। সো আপনি যে ওষুধের কথা বলেন সেটা তো একদমই খুবই মিনিমাম অ্যামাউন্ট একটা ওষুধ। আপনি যত দ্রুত সম্ভব, এখন শীতকাল চলছে, আপনাদের কষ্টটা এই মুহূর্তে একটু বেশি হবে, সো একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে নেন, সুন্দর মতো ওষুধ ব্যবহার করা শুরু করেন, আমার মনে হয় আপনার কষ্ট রিলিফ হয়ে যাবে। ডক্টর রওশনারা খানম, আমি এখানে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে কটি প্রশ্ন এসছে সবগুলি শ্বাসকষ্ট বিষয়ক। তো হাঁপানি ছাড়া আর কি কি রোগে আসলে শ্বাসকষ্ট হয়? আচ্ছা, যেমন হচ্ছে হাঁপানিতে তো একটা হয় আপনি বললেন, এছাড়া সিওপিডি বলে একটা অসুখ আছে, অনেকটা হাঁপানির মতোই, তবে এটা একটু স্মোকারদের বেশি হয়, একটু এল্ডারলি আফটার 40 আমরা এই অসুখটা দেখতে পাই। অনেক সময় টিবি হয় লোকজনের, বুকে ইনফেকশন, টিবি ভালো হয়ে যায় কিন্তু টিবির যে ক্ষত চিহ্নটা ফুসফুসে থেকে যায় সেখান থেকেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, যে ব্রঙ্কিয়েক্টেসিস বলি আমরা, পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টেসিস ড্যামেজের জন্য। ছোট বাচ্চাদের বারবার ইনফেকশন হলে তারপর সে নিউমোনিয়া থেকে ব্রঙ্কিয়েক্টেসিস হতে পারে, সেটার জন্য হয় শ্বাসকষ্ট। আবার অনেক সময় দেখা যায় যে ছোটবেলায় একটা বড় ধরনের নিউমোনিয়া হয়েছিল, সে মোটামুটি চালিয়ে নিয়েছে, কিন্তু একদম বড় হয়ে যখন লাং ক্যাপাসিটি কমে আসে তখন আমরা গিয়ে ডিটেক্ট করতে পারি যে ওনারও হচ্ছে লাং ড্যামেজ আছে ছোটবেলা ইনফেকশনের জন্য। আইএলডি বা ডিপিএলডি বলে একটা অসুখ আছে, অনেকগুলো কারণে হয়, তার মধ্যে কিছু এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের জন্য হতে পারে, যেমন পাথর ভাঙে যারা, জাহাজ ভাঙে যারা, যারা জুট মিলে কাজ করে, যারা হচ্ছে গার্মেন্টস এর যে সুতা কাটের যে জোনটাতে অনেক ডাস্ট এনভায়রনমেন্টে কাজ করে, তাদের কিন্তু লাং ফাইব্রোসিস হয়ে আসে। ফাইব্রোসিস মানে পার্মানেন্টলি ওদের ফাংশনটা কমে আসতে থাকে, ফুসফুসে ক্যাপাসিটি কমে যায়, এই রোগীগুলো শ্বাসকষ্ট ফিল করে। আর টেম্পোরারিলি একটু হার্ট ফেলিওর হলে বা হার্টের ফাংশন কমে গেলেও অনেক সময় লাংসে পানি চলে আসলেও শ্বাসকষ্ট হতে পারে। এটা হচ্ছে মেন কতগুলা কারণ আপনাকে আমি বললাম, অসংখ্য কারণ আছে আসলে শ্বাসকষ্টের। এবারে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ জিয়াউর রহমান। মোহাম্মদ জিয়াউর রহমান, আমাদের শুনতে পাচ্ছেন? মোহাম্মদ জিয়াউর রহমান সম্ভবত আমাদের শুনতে পাচ্ছেন না, অথবা আমরা তাকে শুনতে পাচ্ছি না। এ পর্যায়ে শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলায় ফোন ইন রয়েছে সপ্তাহে 2 দিন, বিষয়ভিত্তিক ফোন ইন রয়েছে শনিবার আর সোমবার স্বাস্থ্য বিষয়ক ফোন ইন। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব।
আমরা জিয়াউর রহমানের সংযোগটি ফিরে পাইনি, এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাগেরহাট থেকে মুন্না আক্তার। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি ধরেন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে সে মানে ওই রোগটা থেকে সেরে উঠলো, কিন্তু তার শরীরের রক্ত কি অন্য যে ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়নি তার শরীরে কি দেওয়া যাবে? আদৌ কি তার ওই যে আক্রান্ত ব্যক্তির রক্তটা নেওয়া কি নিরাপদ হবে? এবং ওই ব্লাডের মাধ্যমে কি তার ওই রোগটা থেকে যেতে পারে অন্য শরীরে, কি ওইটা ওই ব্লাড নেওয়ার ফলে মানে ওটা ঢুকতে পারে কিনা ওর শরীরে? এটা আমার প্রশ্ন। মানে হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন। মানে আমরা অনেকক্ষণ পরে শ্বাসকষ্টের পরে একটা সুন্দর যে কোনো কাজে ব্যবহার করা যাবে নির্দিষ্ট সময়ের পরে। আমরা বলি 4 সপ্তাহ পর থেকে তার ব্লাড ট্রান্সফিউশন করা যাবে বা তার শরীর থেকে নিয়ে ব্যবহার করা যাবে। করোনা ভাইরাস কখনোই ব্লাডের মাধ্যমে ছড়ায় না, এটা অলওয়েজই শ্বাসকষ্ট মানে বাতাসের মাধ্যমে ছড়ায়। সুতরাং করোনা আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে যাওয়ার পরেও তার ব্লাড ট্রান্সফিউজ করে অন্য কেউ আক্রান্ত হবে এরকম কোনো কিছু না। ব্লাড ট্রান্সফিউশনের সময় আমরা যে অসুখগুলো বলে থাকি যে এক শরীর থেকে আরেক শরীরে যেতে পারে, সেটা একদম আগের মতো থাকবে। আলাদা করে করোনা আক্রান্ত ব্যক্তিকে নিয়ে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যিনি করোনা আক্রান্ত ছিলেন তিনি নিজে ফিট থাকবেন কিনা 4 সপ্তাহে, সেটা হোপফুলি থাকবেন, কারণ ম্যাক্সিমাম পেশেন্টই নর্মাল লাইফে চলে আসতে পারে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই। এটা অবশ্যই ফিটনেসের উপর ডিপেন্ড করবে। এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে যখন আমরা ব্লাড কালেক্ট করি তখন কিছু প্যারামিটারস আমরা ব্লাড ব্যাংকে চেক করি, রুটিনলি চেক করি। সেখানে উনি যদি ফিটনেস, ব্লাড প্রেশার বা রক্তের লেভেল বা হিমোগ্লোবিন লেভেল এগুলো চেক করে ওনার কাছ থেকে নেওয়া হবে। তবে উনি এলিজিবল হিসাবে গণ্য হবেন। দিতে পারবেন কিনা আপেক্ষিকভাবে ওই প্যারামিটার গুলো আমরা ব্লাড ব্যাংকে চেক করি আসলে। এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ মিলন খন্দকার। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার একজন আঙ্কেল নাম শাহাবুদ্দিন, বয়স হচ্ছে 60 বছর। তো উনি করোনার 2টো ডোজ নিয়ে ফেলছে। তো তৃতীয় ভাবে এখন ওমিক্রন, এই কারণে যে আরেকটা নতুন ডোজ দেওয়ার কথা, এটা কি নিতে পারবে? তার কারণ হচ্ছে ওনার একটু সমস্যা হচ্ছে, অ্যালার্জি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজেও 2টা টিকা নিয়ে ফেলছি, আমি নিতে পারবো কিনা পরবর্তীতে, এটাই আমার প্রশ্ন। অবশ্যই নিতে পারবেন। বুস্টার ডোজটা আসলে বুস্টার বলা হচ্ছে কারণ আপনার শরীরে যে টিকাটা দেয়া হয়েছে, যে ইমিউনিটিটা তৈরি করা হয়েছে তাকে বুস্ট আপ করা, তার অ্যাক্টিভিটিটাকে একটু বাড়ানোর জন্য আমরা একটা নির্দিষ্ট 6 মাসের গ্যাপে সেম ইনজেকশন, সেম টিকাই আমরা আবার দিচ্ছি তৃতীয় ডোজ হিসাবে। সো আগের যে 2 ডোজ আপনি নিতে পেরেছেন ডেফিনেটলি, এবং ইনশাআল্লাহ আপনি সেই ডোজটা আবারও নিতে পারবেন। অ্যালার্জি বা অল্প স্বল্প সমস্যা কোনো সমস্যাই না। আমরা আগে যেমন বলেছি যে একান্ত জ্বর, শ্বাসকষ্ট বা মেজর কোনো প্রবলেম 2-1টা থাকলে ডাক্তার সাহেব যদি মনে করেন যে দিবেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু বুস্টার ডোজের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হবে না। আগে যারা নিয়েছেন জাস্ট সিম্পলি SMS পেলে গিয়ে নিয়ে আসবেন। কিন্তু এক্ষেত্রে বয়সের একটা বিষয় আছে, এখন তো শুধু 60 ঊর্ধ্বদের দেওয়া হচ্ছে। সেটা তো আমাদের স্টোরেজে কম আছে দেখে বা স্টকে কম আছে দেখে, হয়তো আমরা যেমন প্রথমে বড়দের দিয়েছিলাম, তা এখন হচ্ছে যে আপ টু 12 ইয়ার্স এন্ড অ্যাবভ এ টিকা দিচ্ছি। ধীরে ধীরে বুস্টার ডোজও দেখবেন চলে এসছে বুস্ট আপ করার জন্য। সবার জন্য এটা অ্যাভেলেবল হয়ে যাবে হোপফুলি। আমাদের সময় ফুরিয়ে এসেছে, আজকে আর কোনো প্রশ্ন আমরা নিতে পারছি না। শেষ করছি আজকের ফোন ইন। আজ আমাদের সংযোগে একটু সমস্যা ছিল, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আজ যারা ফোন ইনে প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ। আর আজকে যাদের সময় দিতে পারিনি, আশা করি আগামীতে আবারও চেষ্টা করবেন। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রওশন আরা খানমকে। শ্রোতাদের এখন ফিরিয়ে নিয়ে যাব লন্ডন স্টুডিওতে মোয়াজ্জেম হোসেনের কাছে। শাহনাজ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে এই ফোন ইন পরিবেশন করলেন সহকর্মী শাহনাজ পারভিন। সেই সঙ্গে ধন্যবাদ আজকের অতিথি ঢাকার ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার রওশন আরা খানমকে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। পরমাণু অস্ত্রের বিস্তার প্রতিরোধ এবং কখনোই যেন কোনো পরমাণু যুদ্ধ না হয় তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সেই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।